আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে প্রেসিডেন্টের কার্যালয় হামলার দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ৭৮৭ জন। যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা খুলবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি করেছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় একটি সম্পূর্ণ নতুন এবং উদ্বেগজনক মাত্রার জন্ম দিয়েছে। কারণ একটি সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে সরাসরি হামলার দাবি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিরল এবং এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ বা ছায়াযুদ্ধ নতুন কিছু নয়। কিন্তু সরাসরি প্রেসিডেন্টের কার্যালয়ের মতো একটি হাই প্রোফাইল এবং অত্যন্ত সুরক্ষিত স্থানে হামলার দাবি এই সংঘাতকে একটি ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে, যা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই অপারেশনটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং নিখুঁত পরিকল্পনার সমন্বয় ঘটানো হয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি, যা এই ঘটনাটিকে ঘিরে আরও বেশি রহস্য এবং জল্পনা কল্পনার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই দাবির আংশিকও সত্য হয় তবে এটি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় ধরনের ধাক্কা। কারণ প্রেসিডেন্টের কার্যালয় শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের ক্ষমতা এবং সার্বভৌমত্বের প্রতীক, আর সেখানে অনুপ্রবেশ বা হামলার অর্থ হল দেশের প্রতিরক্ষা বলয়ে বড় ধরনের ফাঁক তৈরি হওয়া। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ পুরো অঞ্চলকে একটি বৃহত্তর এবং অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৭৮৭ জনের নিহতের যে খবরটি সামনে এসেছে তা মানবিক এবং কৌশলগত উভয় দিক থেকেই এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিশাল আলোড়ন তুলেছে। যে কোনো সংঘাতে প্রাণহানির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, এবং যখন একটি যৌথ সামরিক অভিযানে এত বিপুল সংখ্যক মানুষের হতাহতের খবর পাওয়া যায় তখন তা শুধু দুটি দেশের মধ্যকার বিষয় থাকে না, বরং এটি একটি বৈশ্বিক মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের ইস্যুতে পরিণত হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সামরিক এবং কৌশলগত মিত্রতা দীর্ঘদিনের, এবং তারা বিভিন্ন সময় যৌথ সামরিক মহড়া বা গোয়েন্দা তথ্য আদান প্রদান করলেও সরাসরি ইরানের ভূখণ্ডে এ ধরনের একটি বৃহৎ এবং প্রাণঘাতী যৌথ অভিযান পরিচালনার বিষয়টি ভূরাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এই হামলায় যে ৭৮৭ জনের নিহতের কথা বলা হচ্ছে তাদের মধ্যে কতজন সামরিক বাহিনীর সদস্য এবং কতজন বেসামরিক নাগরিক তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, কারণ আধুনিক যুদ্ধনীতি বা জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যে কোনো সামরিক অভিযানের প্রধান শর্ত। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হয়তো তাদের অত্যাধুনিক সমরাস্ত্র যেমন স্টেলথ ফাইটার জেট, প্রিসিশন গাইডেড মিসাইল এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য হয়তো ছিল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, পারমাণবিক গবেষণা কেন্দ্র বা ব্যালিস্টিক মিসাইল সাইটগুলো ধ্বংস করা। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ অতিক্রম করলে হামলার হুঁশিয়ারি আইআরজিসির। এই খবরটি বিশ্ব বাণিজ্যের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে, কারণ হরমুজ প্রণালী কেবল একটি সাধারণ জলপথ নয়, বরং এটি পুরো বিশ্বের অর্থনীতির লাইফলাইন বা প্রধান ধমনী হিসেবে পরিচিত। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতিদিন সারা বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ২০ থেকে ৩০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির এক বিশাল অংশ এই সরু প্রণালী দিয়েই পরিবাহিত হয়। তাই এই পথটি যদি একদিনের জন্যেও বন্ধ হয়ে যায় বা এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তবে বিশ্ববাজারে তেলের দাম কল্পনাতীতভাবে বেড়ে যাবে, যা সরাসরি প্রভাব ফেলবে প্রতিটি দেশের মুদ্রাস্ফীতি এবং পরিবহন খরচের ওপর।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি খুব ভালো করেই জানে যে তাদের হাতে থাকা এই ভৌগোলিক সুবিধাটি পশ্চিমা বিশ্বের ওপর চাপ প্রয়োগের সবচেয়ে বড় এবং মোক্ষম অস্ত্র। আর সে কারণেই যখনই তাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ বা সামরিক হামলার হুমকি আসে, তখনই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বা সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়ে থাকে। এই হুঁশিয়ারির পরপরই আন্তর্জাতিক মেরিটাইম সংস্থাগুলো এবং বড় বড় শিপিং কোম্পানিগুলো চরম আতঙ্কের মধ্যে পড়েছে, কারণ বাণিজ্যিক জাহাজগুলো কোনো সামরিক সুরক্ষার জন্য তৈরি নয় এবং এই জলপথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জাহাজের ইন্স্যুরেন্স বা বীমা খরচ এতটাই বেড়ে যায় যে অনেক কোম্পানি এই রুটটি এড়িয়ে চলার কথা ভাবতে বাধ্য হয়, যদিও বিকল্প কোনো লাভজনক রুট তাদের হাতে নেই। আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, জেডি ভ্যান্স। এই বক্তব্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের পরিবর্তিত বৈদেশিক নীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিফলন, যা প্রমাণ করে যে আমেরিকার সাধারণ জনগণ এবং নীতি নির্ধারকরা অতীতের ভুলগুলো থেকে অবশেষে শিক্ষা নিতে শুরু করেছেন। জেডি ভ্যান্সের মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যখন প্রকাশ্যে এমন কথা বলেন, তখন বুঝতে হবে যে এর পেছনে মার্কিন নাগরিকদের একটি বিশাল অংশের সমর্থন রয়েছে, যারা মনে করেন যে দেশের ট্যাক্স পেয়ারদের বা করদাতাদের কষ্টার্জিত ট্রিলিয়ন ডলার বিদেশের মাটিতে অন্তহীন বা ফরএভার ওয়ারের পেছনে খরচ করার কোনো মানে হয় না। আপনারা যদি আফগানিস্তান যুদ্ধের ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন যে দীর্ঘ ২০ বছর ধরে চলা সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের হাজার হাজার সেনাকে হারিয়েছে, বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত যখন তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করল, তখন সেই দেশের পরিস্থিতি প্রায় আগের জায়গাতেই ফিরে গেছে, যা মার্কিন সামরিক এবং রাজনৈতিক মহলে এক ধরনের গভীর হতাশা এবং ট্রমার জন্ম দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে এক ভয়াবহ সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে, তখন অনেকেই আশঙ্কা করছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো আবারও একটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কিন্তু জেডি ভ্যান্সের এই সুস্পষ্ট বার্তার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা এখন আর বুটস অন দ্য গ্রাউন্ড বা সরাসরি মাটিতে সেনা নামিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানোর পুরনো কৌশলে বিশ্বাস করে না। এর বদলে তারা হয়তো এখন স্মার্ট ওয়ারফেয়ার, ড্রোন প্রযুক্তি, সাইবার আক্রমণ এবং কঠোর অর্থনৈতিক অবরোধের মতো আধুনিক কৌশলগুলোর উপর বেশি নির্ভর করবে। ইরানের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং তাদের আদর্শিক অবস্থান, যেখানে তারা জোরালোভাবে দাবি করছে যে তারা কোনো সাধারণ শক্তির বিরুদ্ধে নয়, বরং সরাসরি শয়তানের বিরুদ্ধে লড়ছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন কোনো দেশ এই ধরনের চরম রূপক বা ধর্মীয় ও আদর্শিক ভাষা ব্যবহার করে, তখন বুঝতে হবে যে তারা তাদের দেশের অভ্যন্তরীণ জনগণকে মানসিকভাবে ঐক্যবদ্ধ করার পাশাপাশি বহির্ভূত বিশ্বের কাছে একটি অত্যন্ত কড়া বার্তা দিতে চাইছে। ১৯৭৯ সালের পর থেকে আমরা যদি ইরানের রাজনৈতিক এবং আদর্শিক ইতিহাস বিশ্লেষণ করি, তাহলে দেখব যে তারা সবসময় বৈশ্বিক আধিপত্যবাদ এবং তাদের উপর চাপিয়ে দেওয়া বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে এসেছে, এবং এই ধরনের আধিপত্যবাদী শক্তিগুলোকেই তারা রূপক অর্থে এই ধরনের শব্দ দিয়ে আখ্যায়িত করে থাকে। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের যে সামগ্রিক পরিস্থিতি, যেখানে একদিকে অর্থনৈতিক অবরোধ এবং অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত ও আঞ্চলিক আধিপত্য নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে ইরানের এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। ইরানের শীর্ষ নেতারা মূলত বোঝাতে চাইছেন যে তারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা শুধুমাত্র কোনো ভূখণ্ড বা সম্পদের জন্য নয়, বরং এটি তাদের নিজস্ব আদর্শ, সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার একটি লড়াই।